কৃষি গুচ্ছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, তোমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। একেবারে নতুন বছর, একেবারে নতুন একটা বিশ্ববিদ্যালয়ে তোমরা চান্স পেতে যাচ্ছ। তোমাদেরকে নিয়ে আজকে আমি কথা বলবো। আমার এই কনভারসেশনটা তোমাদের ভালো লাগতে পারে। তোমাদের এখন বিশ্ববিদ্যালয়ে গেলে কি করণীয় এবং তোমরা কিভাবে পরবর্তী সময়টা এনজয় করবে, তোমাদের বিশ্ববিদ্যালয়ের লাইফটা কিভাবে সুন্দর হবে, সেটা নিয়ে আজকে কথা বলবো। আশা করি ভালো লাগবে। আমি আজকে একটু স্লো কথা বলবো, খুব বেশি ফাস্ট কথা বলবো না। তবে প্রত্যেকটা পয়েন্ট তোমার লাইফের অনেকের চেঞ্জ করে দিতে পারে। আমি এর আগেও বিভিন্ন জনকে বলেছি, অনেকে আমাকে এরকম বলেছে যে ভাইয়া আপনার ওই কথাটা আমার মনে ছিল। তো আমি বিশ্ববিদ্যালয়ে থেকে তোমাদেরকে একেবারে একেবারে কোর কয়েকটা কথা বলবো। বিশ্ববিদ্যালয়ে গেলে প্রথম যে সমস্যাগুলো হবে, কি কি সমস্যা হতে পারে, কি কি বিষয় তোমাদের জানা উচিত, এই জিনিসগুলো একটু করে হলেও তোমাদের যদি জেনে থাকো তাহলে খুবই ভালো হবে। আমাদের প্রথমে বলি, তোমরা যে যে বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টটি পেয়ে থাকো না কেন, প্রথমেই যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট নিয়ে মাথা ব্যথা একদম বাদ। মানে তোমার যেহেতু আর সাবজেক্ট নিয়ে টেনশন করে কোনো লাভ নেই, শুধু শুধু সাবজেক্ট নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই। তোমরা বিশ্ববিদ্যালয়ে যাবে, ধরে নাও কেউ এগ্রিকালচারে চান্স পেয়েছো, কিন্তু সে ভেটেরিনারি স্টুডেন্টদের দেখলে ওরা খুব অ্যাপ্রন ট্যাপ্রন পরে ক্লাসে যাচ্ছে, অ্যাপ্রন পরা দেখে মনে হবে যে তারা একেবারে মেডিকেল স্টুডেন্ট। আমার খারাপ লেগেছিল যে আমি যদি ভেটেরিনারিতে পড়তাম অ্যাপ্রন ট্যাপ্রন পড়তে পারতাম। কিন্তু অ্যাকচুয়ালি এটা আসলে তোমার লাইফের অংশ না। তোমার একটা হতে পারে তোমার ল্যাবরেটরিতে তোমার কাজের সময় অ্যাপ্রন পড়তে হতে পারে, কিন্তু এটা নিয়ে কোনো সময় কখনোই ইনফিরিয়রিটি ক্রাইসিসে ভোগা যাবে না। কেউ হয়তো বা এগ্রিকালচার না পেয়ে ফুড ইঞ্জিনিয়ারিং পেয়েছো, কিংবা এগ্রিকালচার ইকোনমিক্স পেয়েছো। শোনো, প্রত্যেকটা সাবজেক্টেরই খুবই ভালো পজিশনে যাওয়া যায়। মানে সাবজেক্টটা এখন আর কোনো ফ্যাক্টর না। এতদিন আমি তোমাদের সাবজেক্ট নিয়ে কথা বলেছি যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা বেশি অপরচুনিটি, কোনটা অপরচুনিটি, কিন্তু তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তখন তোমার জন্য সব সাবজেক্ট একই রকম। মানে এটা নিয়ে টেনশন করার একদম কোনো কারণ নেই। এটা যদি ফার্স্ট মাথায় রাখতে পারো তাহলে তোমার প্রথমেই ইনফেরিয়রিটি ক্রাইসিসটা তোমার দূর হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে যে তোমরা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরই তোমরা দেখবে বিভিন্ন হলে তোমাদের সিট পড়েছে। এখন দেখা গেল যে তুমি যে হলে পড়েছো, মানে হলটা অনেক সুন্দর, রুমটা অনেক সুন্দর, বা তোমার বন্ধু যে হলে থাকে সেই রুমটা বা ওই রুমের অ্যারেঞ্জমেন্ট অনেক সুন্দর, থাকার ব্যবস্থা খুবই ভালো, তোমার রুমটা একটু নোংরা বা তোমার রুমটা একটু পুরনো। একদমই ওয়ারিড হওয়ার কিছু নাই। তুমি যদি কয়েকদিন থাকো, কিছুদিন থাকলেই তোমার কিন্তু দেখা যাবে তোমার খুবই ভালো লাগবে। আসলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর হলের অ্যারেঞ্জমেন্ট এক একটা এক এক রকম হতে পারে, বাট প্রত্যেকটা হলে জাস্ট 2 মাস 3 মাস 4 মাস থাকার পরই কিন্তু তার কিন্তু মনের মধ্যে চেঞ্জ চলে আসে। মানে ওই হল ছাড়া অন্য কোনো হল তার আর ভালো লাগে না। এটা একটা ব্যাপার। তো সাবজেক্ট নিয়ে আমি বললাম যে কখনোই সাবজেক্ট নিয়ে ইনফেরিয়রিটি ক্রাইসিসে ভোগা যাবে না, হল নিয়ে ইনফেরিয়রিটি ক্রাইসিসে ভোগা যাবে না। আর একটা মনের মধ্যে আরেকটা ইনফেরিয়রিটি ক্রাইসিস আছে, আমি তো মেডিকেলে ভর্তি হতে পারতাম, আমি তো বুয়েটে ভর্তি হতে পারতাম, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতাম, সেটা তো পারিনি। এই যে ইনফেরিয়রিটি ক্রাইসিস, সেই ক্রাইসিস থেকে আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীরাই রেজাল্ট খারাপ করে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সব কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেয়েছ তাদেরকে বলি, সবসময় প্রথমেই একটা মাথায় রাখবে যে এটা আমার ভাগ্যের ছিল এবং আমি চেষ্টা করেছি আমি সর্বোচ্চ ভালো জায়গায়। এখন এই জায়গা থেকে কিভাবে আমি সর্বোচ্চ ভালো করতে পারি সেটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। দেখো, আমি শুধু আমার একটা ব্যক্তিগত উদাহরণ দিই। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়েছি যখন, তখন দেখেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা ক্যাডেট থেকে পড়াশোনা করে আসতো, যারা নট এডামেন্ট স্টুডেন্ট যারা পড়াশোনা করে আসতো, খুব ভালো স্কুল থেকে পড়াশোনা করে আসতো, তাদের অনেকেই খুবই ব্যাপক একটা ইয়ে ছিল যে আমি তো হয়তো বা মেডিকেলে চান্স পাবো বা বুয়েটে চান্স পাবো। আনফর্চুনেটলি তারা হয়তো বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এরা সবচেয়ে রেজাল্ট খারাপ করেছে। কিন্তু গ্রাম থেকে যে ছেলেটা আসছে, যার জীবনে হয়তো বা স্বপ্নেও দেখে নাই যে আমি হয়তো বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া লাগবে, মানে বিশ্ববিদ্যালয়টাকে যে সে অনেক বড় ভেবে নিয়েছে, সে বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করতে পেরেছে। আমি নিজে সেই রকম একটা সাক্ষী। আমি যে স্কুল থেকে পড়ে এসেছিলাম, ওই স্কুলে আমি যখন এসএসসি পরীক্ষা দিই, আমি 21 জন পরীক্ষা দিয়েছিলাম, 20 জনই ফেল করেছিল। সেখানে আমি পাশ করে এসেছিলাম। আমি যখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, আমার জন্য একটা অনেক বড় একটা অপরচুনিটি মনে হয়েছে। এবং সেইখান থেকে আমি যখন পরবর্তীতে রেজাল্ট ভালো করি এবং মেরিট পজিশনে ছিলাম, যাই হোক পরবর্তীতে বিসিএস দিয়ে তারপরে আসছি, কিন্তু আমাদের সাথে অনেক বন্ধুবান্ধব নট এডামিয়ান ছিল, তারপরে হচ্ছে যে ক্যাডেট থেকে পাশ করা ছিল, তারা রেজাল্ট ভালো করতে পারেনি। ওই শুরু থেকেই তাদের মনের মধ্যে একটা দ্বন্দ্ব যে ইস, আমার তো বন্ধুরা সব বুয়েটে পড়ে, মেডিকেলে পড়ে, আমি কই এসে পড়লাম। এইরকম চিন্তা ভাবনা করলে তুমি কিন্তু কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না, আর কখনোই কোনো মানে তোমার লাইফে আগাইতে পারবে না। এবার একটা কথা বলি, অনেকে ধারণা করে আছো যে বিশ্ববিদ্যালয়ে আসা মানে, বিশ্ববিদ্যালয়ে যাওয়া মানে একটা অন্যরকম লাইফ, দুর্দান্ত লাইফ, পড়াশোনা নাই, অত বেশি নাই, আগের রাতে একটু পড়বো, যায় লিখে চলে আসবো। একদম না। তোমাকে হতাশ করার জন্য বলছি,
কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনাটা কিন্ডার গার্ডেনের মতো। বিলিভ ইট অর নট, তোমাকে ঠিক সকাল 8টায় ক্লাস শুরু হয় ম্যাক্সিমাম, মানে মানে তোমাকে সপ্তাহে 5 দিন সকাল 8টায় ঘুম থেকে ওঠে, 8টায় ঘুম থেকে ওঠে না, তখন 7টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে তোমাকে ক্লাসে ঢুকতে হবে 8টার মধ্যে আগে। তার মানে বুঝো প্রত্যেকটা ক্লাসে তোমাকে অ্যাটেন্ড থাকতে হয়। কারণ কি, তুমি ক্লাস করবে, ক্লাস মিস করবে, তোমার ক্লাসে মার্কস আছে, তুমি অ্যাটেন্ডেন্সের নাম্বার 10। মানে দেখা গেলো কোনো একটা সাবজেক্টে তোমার ক্লাস হয় 5টা বা 6টা বা 8টা, তো তোমার ধরো 10টা ক্লাস হলো, তুমি যদি একটা ক্লাস মিস দাও তার মানে তুমি 1 নাম্বার কম পাবে। তুমি 2টা ক্লাস মিস দাও, তুমি যদি 6টা মানে 10টার মধ্যে যে 5টা ক্লাস করো, 5টা ক্লাস না করো, তাহলে তুমি অ্যাটেন্ডেন্সে 0 পাবে, 0। তার মানে হচ্ছে তোমাকে তোমাকে ক্লাস টেস্ট দিতে হয়, মানে প্রত্যেকটা সাবজেক্টে এক সেমিস্টার 6 মাস তোমাকে 2বার ক্লাস টেস্ট দিতে হয়। দেখা যাচ্ছে 10 নাম্বারের জন্য একটা পরীক্ষা হচ্ছে, সব পড়তে হচ্ছে, আবার একটা 10 নাম্বারের জন্য পরীক্ষা হচ্ছে, সব পড়তে হচ্ছে। ক্লাস টেস্টে 20, তারপরে অ্যাটেন্ডেন্সে 10, তাহলে হলো 30, ফাইনাল পরীক্ষা হয় 70 নাম্বারে। তাহলে আগে যদি তুমি ক্লাস টেস্টে তুমি রেগুলার ক্লাস না করো, 10-এ পাবে 0। ক্লাস টেস্টে যদি তুমি 10-এর মধ্যে 20-এর মধ্যে তুমি 5, 6 বা 10 পেয়ে থাকো, তাহলে এখানেও খারাপ করলে, ফাইনাল পরীক্ষায় আরও খারাপ করলে। দ্যাট মিনস তোমাকে রেগুলার ক্লাস করতে হবে, তোমাকে রেগুলার অ্যাটেন্ড থাকতে হবে, প্লাস হচ্ছে তোমাকে ঘুম থেকে উঠতে হবে সকাল 8টায়। যারা অলরেডি চিন্তা করে আছো যে আমরা দেরি করে ঘুম থেকে উঠবো, ইচ্ছা মতো ঘুমাবো, ইচ্ছা মতো উঠবো, একদম ভুলে যাও। এখন থেকে ডিটারমাইন্ড হও যে না, আমাকে ক্লাস করতে হবে। এবং ক্লাস কিন্তু খুবই এনজয়েবল, তুমি উপস্থিত থাকো, ক্লাসে যাও, দেখবে যে তোমার লাইফটা খুবই মজা, বন্ধুত্ব তৈরি হবে, নতুন নতুন বন্ধু হবে। একটা কথা বলে রাখি, আমাদের অনেক স্টুডেন্টরা আছে, আমি একটা অনেকেই বলি যে 2 গরু যখন একসাথে হয় তখন তাদের মধ্যে কিসের আলাপ হয়? ঘাসের আলাপ হয়। এক গরু আরেক গরুর সাথে ঘাস নিয়েই কথা বলে। কখনো 2 গরু একসাথে হওয়া যাবে না। কীরকম? মানে তুমি হচ্ছে যে তুমি যে এলাকা থেকে এসছো, কেউ যশোর থেকে আসবে, কেউ রাজশাহী থেকে আসবে, কেউ ময়মনসিংহ থেকে আসবে, তোমাদের মধ্যে নেটওয়ার্কিং বাড়াইতে হবে। নেটওয়ার্কিংটা কি? তুমি বিভিন্ন বন্ধুবান্ধব তোমার বাড়াইতে হবে। তোমার হতে পারে তুমি এক মাইন্ডেড, তুমি হয়তো বা তুমি কালচারাল মাইন্ডেড, তুমি তাবলিগের বন্ধুদের পছন্দ করো না, তোমার 2টা তাবলিগের বন্ধু থাকুক, তোমার 2টা মানে ভিন্ন মতাবলম্বী বন্ধু থাকুক, তোমার 2টা হিন্দু মতাবলম্বী বন্ধু থাকুক। সব মতাবলম্বী মানুষের সাথে যখন তুমি মিশতে পারবে, তখন তোমার বাড়বে, তোমার মানে ক্যাপাসিটি বাড়বে, তোমার অনেক মানে রেসিস্ট্যান্স বাড়বে। হলে গিয়ে দেখলে তোমার একটা বন্ধু আছে, সে নোংরা, বিছানা পরিষ্কার করে না, ঘর ঝাড়ু দেয় না, প্রতিদিন আসে, তার বিছানার চাদরটাও চেঞ্জ করে না, গিয়েই দেখবে এরকম হতে পারে। তুমি মানে ডোন্ট বদার, তুমি তাকে নিয়ে একদমই চিন্তা করো না, তুমি তোমার মতো থাকার চেষ্টা করো। পারলে তাকে বিভিন্ন সময় বলতে পারো, বাট ওটা নিয়ে তোমার একদম ওরিড হওয়ার কিছু নাই। দেখলে তোমার সিনিয়র আপু সারা রাত মোবাইলে কথা বলে, কি করবে তুমি? দেখলে তুমি তোমার বড় ভাই, সে সারাদিন সিগারেট খায়, তুমিও কি সিগারেট খাওয়া শুরু করবে? না, তোমাকে তোমার মতো ভালো হতে হবে। এই ডিটারমিনেশন থাকলে তুমি ভালো করতে পারবে। তবে কারোর সাথে খারাপ বিহেভ করা যাবে না। ইউনিভার্সিটিতে প্রথম দিকে আসলে র্যাগিং যদিও নাই, কিন্তু তারপরেও কিন্তু একটা জিনিস হয় যে সিনিয়ররা চায় যে তুমি তাকে সালাম দাও, সবার সাথে একটু বিহেভ করো, ভালো বিহেভ করো, ডাইনিংয়ে যাওয়ার সময় ঠিকমতো কথা বলো, সুন্দরভাবে কথা বলো। এই জিনিসগুলো তোমার সবাই সিনিয়ররা এটা চায় এবং তারা মনে করে তুমি যদি এটা করো তাহলে তুমি ভালো। প্রথম 2-3টা মাস যদি ম্যানেজ করে নিতে পারো, তোমাকে সবাই পছন্দ করবে এবং সেটা খুবই দরকার। এবং প্রথম 2-3টা মাস খুবই ইম্পর্ট্যান্ট। বিশ্ববিদ্যালয়ের লাইফে সবচেয়ে বড় মিস করে ফ্যামিলিকে মিস করে, কারণ প্রথমবার বিশ্ববিদ্যালয় থেকে মানে বাড়ি থেকে বাইরে চলে আসে। খাবার দাবার মিস করে, কারণ প্রচুর মানে প্রথমেই ডাইনিংয়ে এসে সেই আলু ভর্তা, ডাল, কিংবা ওই যে একেবারে খুবই মানে ব্রয়লার মুরগির ছোট্ট একটা টুকরা বা পাঙ্গাস মাছের ছোট্ট একটা টুকরা দিয়ে খেতে হয়। প্রথম দিকে খুব কষ্ট হয়। আমার এই ভিডিওটা অনেক গার্জিয়ানও দেখে, তাদেরকে বলি এই কষ্টটাকে জাস্ট ভুলে যান। এটা এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে বাংলাদেশের এখন যারা, আমি যদি বলি বাংলাদেশের যারা চিফ একদম সর্বোচ্চ লেভেলের আছে, বিশ্বের যারা বিভিন্ন জায়গায় সর্বোচ্চ, এই খাবার খেয়েই তারা বড় হয়েছে। অতএব এই খাবারকে নিয়ে মানে ওরিড হওয়ার কিছু নাই। হ্যাঁ, আমরা তো কষ্ট তো লাগবেই, কিন্তু এই কষ্টের পরেই একটা ভালো আসবে। এবং আমি বিশ্বাস করি প্রথম 2টা বা 3টা মাস একটু কষ্ট হবে, তারপর ঠিক হয়ে যাবে। আরেকটা কথা, আমাদের কিন্তু সুযোগ আছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই নিজেদের বিভিন্ন রকম মেধা আছে। কেউ হয়তো বা ভালো গান করো, কেউ হয়তো বা ভালো কবিতা আবৃত্তি করো, কেউ হয়তো বা তার মধ্যে একটু সাহিত্যিক ভাব আছে, লেখালেখির অভ্যাস আছে, কেউ হয়তো বা আবৃত্তি করতে পারে, কিংবা কেউ সোশ্যাল অ্যাক্টিভিটিস করে, সামাজিকভাবে বিভিন্ন রকম স্বেচ্ছাসেবী কাজে করে। সব কাজ করার সুযোগ আছে বিশ্ববিদ্যালয়ে। তুমি যখন বিশ্ববিদ্যালয়ে আসবে তখন দেখবে বিভিন্ন সংগঠন আসবে তোমার কাছে, বলে বাঁধন আসবে যে রক্তদানের সংগঠন, আমরা রক্তদানের ক্ষেত্রে সবাইকে উদ্বুদ্ধ করি, তারা আসবে। তারপরে কবিতা বলার জন্য বিভিন্ন রকম, আমরা একটা কবিতার অর্গানাইজেশন আছে, আমরা সবাই মিলে কবিতা করব, কবিতা শিল্প। কেউ নাটকের চর্চা নিয়ে আসবে, যে নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার, আসো আমাদের সাথে নাটক করি। কেউ হুজুররা তাবলিগরা আসবে, যে বলবে যে আসো আমরা দিনের লাইনে আগাই, আমরা চিল্লাতে যাই, আমরা 3 দিনের ছুটি পড়ছে, আমরা মারখাজে যাই, এরকম বলবে।
এদের মাঝখান থেকেই তোমাকে তোমার মতো আসলে তুমি কি পারো, তোমার মনের মধ্যে কি আছে, তোমার কি ভালো লাগাছে সেটা তোমাকে জাজ করতে হবে যে আমি আসলে আমার মনের মধ্যে আমি এইটা পারি, আমি যদি এইটা কি যাই আমার ভালো লাগবে। তুমি তোমার ভালো লাগাটাকে ভালো দিকে তুমি ট্রান্সফার করার চেষ্টা করবে। তুমি যদি কবিতা লিখতে পারো, যাও তুমি কবিতা। তুমি জানো বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয় থেকে, এই যে হেলাল হাফিজ কয়েকদিন আগে মারা গেলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, কবিদের সাথে আড্ডা দিতেন, দিতে দিতে একটা বড় কবি হয়ে গেছেন। তুমি যদি বলো যে তুমি তোমার ফটোগ্রাফি করতে ভালো লাগে, ইউনিভার্সিটিতে ফটোগ্রাফিক সোসাইটি আছে, সেখানে ফটোগ্রাফিক সোসাইটিতে কিন্তু তোমার কাজ করার অনেক সুযোগ আছে, বড় ভাইদের কাছে শিখতে পারবে। এবং ইউনিভার্সিটিতে এখন অনেক স্টুডেন্ট আছে যারা একদিন ফটোগ্রাফির জন্য 20,000 টাকা নেয়। অনেক প্রফেশনাল ফটোগ্রাফারের চেয়ে তারা ভালো ফটোগ্রাফার। অনেকে আছে ইউটিউবে ব্লগিং করে, তারা ইউটিউব করে ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার থেকে তারা ভালো ইনকাম করে। তুমি সেটা করো, মানে এক কথায় ভালো কিছু করতে হবে। ওই মানে পরিমণি টিকটক করে বা ওই হিরো আলম টিকটক করে দেখে টিকটক করা শুরু করে দিব, নট নেসেসারি। ভালো কিছু করার প্রয়াস শুরু থেকেই থাকতে হবে, আর শুরু থেকে ছোটো ছোটো কিছু ভালো কিছু গুণ থাকতে হবে। এটা আমি শুরুতেই বলে দিই, কেউ শুরুতেই বিসিএস ভবিষ্যৎ চাকরি নিয়ে কেউ চিন্তা করবে না। প্রথম 2 বছর সবাইকে বলে রাখি, কেউ বিসিএস চাকরি নিয়ে একদম চিন্তা করবে না। কেরিয়ার তোমার 2 বছর পরের চিন্তা শুরু হলো। এখন তাহলে কি করবে? এখন 2-3টা ভালো গুণ থাকতে হবে, মাস্ট থাকতে হবে। পেপার পড়তে হবে। তোমার হলে দেখবে 8 থেকে 10টা পেপার রাখে, সুন্দর করে রাখে, প্রতিদিন একটু করে পেপারটা দেখবে। বাংলাদেশে এখন সয়াবিন তেলের দাম কত টাকা লিটার, বাংলাদেশে পেঁয়াজের দাম কেন বাড়ে, কেন আমাদের দেশে সংবিধান নিয়ে কথা হচ্ছে, কেন আমাদের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা হচ্ছে, টুকিটাকি এই তথ্যগুলো আমাদের সবারই জানতে হবে। এই তথ্যগুলো যদি এখন থেকে টুকটাক করে জানো, দেখবে একসময় তোমার নলেজ অনেক বাড়বে। পাশাপাশি ইংরেজিতে কথা বলাটা কিন্তু ব্যাপকভাবে আয়ত্ত করতে হবে। তুমি যদি এখন থেকেই দেখো, তোমাদের সবার ক্লাস, সবাই যে তোমরা পড়া হচ্ছ, তোমাদের কিন্তু ইংলিশ মিডিয়াম, কোনো বিশ্ববিদ্যালয়ে বাংলা মিডিয়াম নাই। তোমাকে যেটা করতে হবে, ইংলিশ মিডিয়ামে তোমাকে পড়াশোনা করতে হবে। এখন আমাদের বাংলাদেশে অনেক ছাত্র, আমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি, আমরা দেখা যাচ্ছে যে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে যাই, কিন্তু ঠিকমতো একটা ইংলিশ কথা কাউকে যদি বলা হয় ইন্ট্রোডিউস ইউর সেলফ, তাহলে দেখা যাচ্ছে সে ইংলিশে একটু কথা বলতে পারছে না, ঠিকমতো নিজেকে ইন্ট্রোডিউস করতে পারছে না। কিংবা যখন কাউকে বলা হয় যে তুমি ইংরেজিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে 2টা লাইন বলো, তখন দেখা যাচ্ছে সে পারতেছে না, অথচ সে ইংলিশ মিডিয়ামে পড়ে আসছে। এই জন্য তোমাদেরকে বলবো, এখন থেকেই ইংরেজিতে তোমার করে নিজে, মানে ইংরেজি শুধু শেখার জন্য না, বইয়ের সাথে পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য না, ব্যক্তিগত লাইফে প্রতিদিন আমাদের যে নেসেসারি ইংলিশগুলো আছে সেগুলো শিখে ফেলতে হবে। ইন্ট্রোডিউসের জন্য পারি, বাংলাদেশ নিয়ে যেন কথা বলতে পারি, ফ্যামিলি নিয়ে যেন কথা বলতে পারি। এক কথায় শুরু থেকে যদি আমরা এই প্র্যাকটিসগুলো করি, তাহলে আমাদের এই জিনিসগুলো আসবে। আরেকটা কথা, অনেকের মধ্যে লিডারশিপের ব্যাপার আছে। আমরা দেখো বাংলাদেশের বড় বড় লিডাররা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে এসছে, বিশ্ববিদ্যালয় থেকেই তারা লিডার হওয়ার প্রক্রিয়ায় ঢুকে গেছে। তোমরা যদি সেটা শিখতে পারো, সেটা কিন্তু শেখার বিষয় না, তোমার মধ্যে যদি থাকে, আমরা বন্ধুরা সবাই মিলে আজকে বারবিকিউ করবো, এই তুই চাঁদা দে, এই আমরা এটা করি, এই আমরা চল আজকে একটা পার্টি করি, কিংবা এই আজকে আমার একটা বন্ধু তো ওরকম অসুস্থ, তাকে চল আমরা সবাই মিলে দেখে আসি। এই যে তোমার মধ্যে ছোট ছোট ভালো কাজ, ছোট ছোট সবাইকে নিয়ে একসাথে কাজ করা, সোশ্যাল কাজ করা, এগুলো থেকেই লিডারশিপ আসে। লিডারশিপ একদিনে তৈরি হয় না, কিংবা কাউকে বললাম যে তুই আজকে থেকে লিডার, সে লিডার হয়ে যাবে, এরকম না। তো এই লিডারশিপগুলো যেন থাকে। আর বিসিএসের ব্যাপারটা এখন বারবারই বলবো যে বিসিএস নিয়ে একদম ওরিড হওয়ার কিছু নাই। 1 বছর 2 বছর কেরিয়ার নিয়ে কোনো চিন্তা নেই। তুমি তোমার সাবজেক্টটা এনজয় করো, তোমার ক্লাস এনজয় করো, পড়াশোনা এনজয় করো। আর ফ্যামিলিকে মিস করা আমাদের দরকার আছে, ফ্যামিলিকে আমরা মিস করব। তবে বিশ্ববিদ্যালয়ে অনেকেই আছে ঘন ঘন বাড়ি যায়, তাদের কিন্তু রেজাল্ট খারাপ হয়। আমি অভিভাবকদেরকেও বলবো, যারা ঘন ঘন বাড়ি যায়, ধরেন যে বাড়ি যদি কাছাকাছি হয়, তাহলে কিন্তু অনেকেই ঘন ঘন বাড়ি যায়, প্রত্যেক শুক্রবারে বাড়ি চলে যায়। এরা কি হয়, এরা কিন্তু অন্য কাজগুলো করতে পারে না। দেখা যাচ্ছে শুক্রবার শনিবার বন্ধের দিন ওরই বন্ধুরা যারা দূরের থেকে এসছে, যারা বাড়ি যেতে পারে না, সে হয়তো বা একটা বিতর্কের সংগঠনে চলে গেল, সে হয়তো বা একটু গানের সংগঠনে চলে গেল, সে হয়তো বা একটা কালচারাল প্রোগ্রামে গেল, সে হয়তো বা একটু যদি ধর্মীয় কোনো কাজ করলো, তার মধ্যে কিন্তু ওই কাজগুলো হচ্ছে। কিন্তু যে বাড়ি চলে যাচ্ছে প্রতি সপ্তাহে কিংবা প্রতি মাসে 2বার করে বাড়ি যাচ্ছে, সে কিন্তু ওই কাজগুলো করতে পারছে না, সে অফ টাইম পাচ্ছে না। আমাদের কিন্তু অনেকেই আছে যারা বই পড়ি, দেখা গেল যে আমরা দেশ, জ্ঞান, বিজ্ঞান, দর্শন, মানে এই জিনিসগুলো আমরা অনেকেই জানি না। এইগুলো যদি আমাদের মধ্যে যদি এখন থেকে রপ্ত করা না যায়, এটার জন্য কি আমাকে বিশ্ববিদ্যালয়ে আলাদা সময় দিবে? পড়াশোনার পাশাপাশি আমাকে বলবে তুমি এই বইটা পড়ো, তুমি আরজলি মাতাব্বর সম্বন্ধে জানো, তুমি সক্রেটিস সম্বন্ধে জানো, প্লেটো সম্বন্ধে জানো, তুমি জ্ঞান বিজ্ঞানের সব শাখাগুলো সম্বন্ধে জানো? কেউ বলবে না। কিন্তু বিশ্ববিদ্যালয় উন্মুক্ত জায়গা, কিন্তু তুমি চেষ্টা করলে সেটা কিন্তু তুমি নিজের মধ্যে করতে পারো। সেটা যদি তুমি করো, তাহলে তোমার কিন্তু এই বই পড়া বা অন্যান্য যে কাজগুলো করা, সব কিছু মিলে তোমার বিশ্ববিদ্যালয়ের জীবনটা সুন্দর হবে। আমি চাই আমার এই ভিডিও যারা দেখবে তাদের বিশ্ববিদ্যালয়ের জীবন সুন্দর হবে। তোমাদের সামনে যে সময়টা আসছে,
2025 সাল থেকে তোমার জীবনের একটা টার্নিং পয়েন্ট, তোমরা ভেবে নাও এখান থেকে আমি আমার সুন্দর একটা জীবনের দিকে চলে যাব। অনেকেই আছে যারা নেশা করতে চায় বা যারা ভাবে যে বিশ্ববিদ্যালয়ে গেলে আমার বাবা মা আমাকে খোঁজ করতে পারবে না, সিগারেট খেতে দেখতে পারবে না, তাদের জন্য বলছি প্লিজ এইসব চিন্তা কখনোই করো না। এটা একটা উন্মুক্ত জায়গা, তোমার বাবা মার সাথে তোমার কমিটমেন্ট থাকবে যে বাবা আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি, আমি ইনশাল্লাহ তোমার স্বপ্নের যে জায়গাটা সেটা আমি ধরতে পারবো। সেই কমিটমেন্টটা তুমি তোমার বাবা মাকে দিয়ে আসো। তোমার যদি তোমার দাদা দাদি থাকে তাকে সেই কমিটমেন্ট দিয়ে আসো, তোমার বড় ভাইকে কমিটমেন্ট দিয়ে আসো। তুমি নিজের প্রতি কমিটেড হও যে আজকে থেকে আমার বিশ্ববিদ্যালয় জীবন শুরু হতে যাচ্ছে, আমি ইনশাল্লাহ বাংলাদেশকে, আমি নিজেকে, আমার পরিবারকে একটা অনন্য জায়গায় আমরা নিয়ে যেতে চাই। যদি এই কমিটমেন্ট থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমার বিশ্ববিদ্যালয় জীবন সুন্দর হবে। সবার জন্য, সবার বিশ্ববিদ্যালয় জীবন সুন্দর হোক, সবার জন্য শুভকামনা। ভালো থাকবে সবাই।